আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। জামায়াত প্রার্থী আমির হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবদল সভাপতির। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ভাতা নিয়ে বড় সুখবর পেলেন মুক্তিযোদ্ধারা। প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে। আগামীকাল সোমবারের মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। হবিগঞ্জ ৩ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী জি.কে. গৌস বলেছেন, ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। মানুষের মনে ভোট সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছিল। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবারে নির্বাচনে আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি। ইনশাল্লাহ পরবর্তী ৫ বছর আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা নিরাপদে থাকব ইনশাল্লাহ। জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে হামলা, আহত ৫। টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন আহত হয়েছেন। রোববার ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুরে এনসিপির প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ। গাজীপুর ২ আসনে প্রচারণার সময় ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী আলী নাসের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন। তারিক রহমানের আগমন, ঐতিহাসিক ঘটনার সাক্ষী হবে যশোর। সোমবার ২ ফেব্রুয়ারি এই প্রথমবারের মতো যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভায় যশোরসহ খুলনা বিভাগের ৭ জেলার দলের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। জামায়াত প্রার্থী আমির হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য যুবদল সভাপতির। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জামায়াত প্রার্থী আমির হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণজোয়ারে ভীত হয়ে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টাল ব্যবহার করে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মোনায়েম মুন্না বলেন, জনগণের রায় কোনো কাগজে কলমে লেখা স্ক্রিপ্ট নয়, এটি মানুষের হৃদয়ের ভাষা, যা আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষেই রয়েছে। এই অগ্রযাত্রাকে রুখতে ব্যর্থ হয়ে কুৎসা ও গুজবের আশ্রয় নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে অপপ্রচারের বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি জানান, পটুয়াখালীর বাউফলে একটি ব্যক্তিগত অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে যুবদলের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই ভিডিও বক্তব্যে জানিয়েছেন, এর সঙ্গে যুবদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। এছাড়া অভিযুক্ত ব্যক্তি একজন শহীদ সাংবাদিকের পরিবারের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এবং স্থানীয়ভাবে বিতর্কিত হিসাবে পরিচিত। কুষ্টিয়ার একটি ঘটনার কথা উল্লেখ করে মুন্না বলেন, কুষ্টিয়ার ৩ আসনের জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা একটি সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিকে কেন্দ্র করে প্রকাশ্যে মিথ্যাচার করেছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে সেখানে কোনো হামলা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
অথচ রাজনৈতিক স্বার্থে নারীর সম্মান ও ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নারীদের ওপর হামলা ও লিফলেট কেড়ে নেওয়ার মনগড়া অভিযোগ তোলা হয়েছে। রাজবাড়ির গোয়ালন্দে শ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে যুবদল নেতা হিসেবে প্রচার করার তীব্র প্রতিবাদ জানান মোনায়েম মুন্না। তিনি নথিপত্র পেশ করে জানান, অভিযুক্ত মোহাম্মদ আবুল হাসান সুজন প্রায় 7 বছর আগে 2019 সালেই যুবদল থেকে পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। একজন সাবেক কর্মীকে বর্তমানে সংগঠনের নেতা হিসাবে প্রচার করা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। ভোলা এবং নারায়ণগঞ্জের দুটি পৃথক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, পারিবারিক বিরোধ কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মতো ঘটনাকেও রাজনৈতিক তকমা দিয়ে যুবদলের নাম জড়ানো হচ্ছে। বিশেষ করে ভোলার ঘটনায় জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কেন যুবদলকে টার্গেট করে সাজানো নাটক ও মিথ্যা ভিডিও তৈরি করা হচ্ছে? দেশবাসীর কাছে সেই প্রশ্ন রেখে মোনায়েম মুন্না বলেন, যুবদল এসব অপপ্রচারের কাছে মাথা নত করবে না। সুপরিকল্পিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ ও আইনি লড়াইয়ে যুবদল কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে তিনি গণমাধ্যম ও দেশবাসীকে কোনো গুজবে কান না দিয়ে সত্য যাচাই করার আহ্বান জানান। ভাতা নিয়ে বড় সুখবর পেলেন মুক্তিযোদ্ধারা। প্রযুক্তিগত ত্রুটির কারণে জানুয়ারি মাসের ভাতা নির্ধারিত সময়ে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে জমা না হওয়ায় তৈরি হওয়া জটিলতা কেটে গেছে। আগামীকাল সোমবারের মধ্যে সব সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাতার টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাধারণত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাতার টাকা ব্যাংকে জমা হয়। সেই নিয়ম অনুযায়ী গত 29 জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন টাকা জমা না হওয়ায় এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরও বাড়ে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছাতে পারেনি, ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে সেই ত্রুটি সংশোধন করা হয়েছে। আমরা আশা করছি আগামীকালের মধ্যে সব সুবিধাভোগী তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পেয়ে যাবেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের এই প্রক্রিয়াটি এখন ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকে পাঠানো হয়। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। হবিগঞ্জ ৩ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী জি.কে. গৌস বলেছেন, ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। মানুষের মনে ভোট সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছিল। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবারে নির্বাচনে আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি। ইনশাল্লাহ পরবর্তী 5 বছর আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা নিরাপদে থাকব ইনশাল্লাহ। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মুক্ত হয়েছিল কারো দয়া বা করুণায় নয়। রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান কাজল ও অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল। জি.কে. গৌস বলেন, পলাতক আওয়ামী লীগের দোসর যারা ছিল তারাই মেয়েদের দেখিয়ে দেখিয়ে ইজ্জত লুণ্ঠন করেছিল। আজ তারা বলছে বাংলাদেশ নামক স্বাধীন দেশে তাদের শখ জেগেছে, ভোট করে তারা ক্ষমতায় যাবে। তিনি বলেন, বিএনপি শুধু মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধে বীরত্বের কারণে রাষ্ট্র তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেছে। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। তার গড়া দল বিএনপি। জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে হামলা, আহত 5। টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলায় জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে 5 জন আহত হয়েছেন। রোববার 1 ফেব্রুয়ারি সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হলেন মাসুদ, আশিকুর, খাইরুল, জিহাদ ও রিজন। এর মধ্যে গুরুতর আহতরা হলেন ফলদা ইউনিয়নের ধুবলিয়া ওয়ার্ড জামায়াত সম্পাদক মাসুদ ও আতেরিল্লার শিবির সাথী সদস্য আশিকুর। আহত আশিকুর জানান, তারা জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে দাড়িপাল্লা প্রতীকে গণসংযোগ চালাচ্ছিলেন।
এ সময় স্থানীয় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারি মারধর করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন, সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুয়াপুর উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলেন। হঠাৎ করে হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। ভুয়াপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফরহাদুল ইসলাম সাবলা বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়াপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি জামায়াতের কর্মীরা ভোট চাইতে গিয়েছিল। স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের আগমন, ঐতিহাসিক ঘটনার সাক্ষী হবে যশোর। সোমবার ২ ফেব্রুয়ারি এই প্রথমবারের মতো যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভায় যশোরসহ খুলনা বিভাগের ৭ জেলার দলের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবে শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য দিয়েছেন। বিএনপির সংগ্রামী চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অনিন্দ ইসলাম অমিত বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম যশোরে দলীয় কোনো জনসভায় প্রথম আসছেন। সে কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। তিনি বলেন, খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে তিনি বেলা ১:৩০টার দিকে যশোরে পৌঁছবেন বলে আশা করছি। নির্বাচনী জনসভায় তিনি যশোর সহ খুলনা বিভাগের ৭ জেলা যথাক্রমে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও মেহেরপুরের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, স্বল্প সময়ের এই জনসভায় তিনি দেশ ও জাতি গঠনে বিএনপির ভাবনাগুলো উপস্থাপন করবেন। তিনি বলেন, যশোরে এই প্রথম আমরাই শহরের বাইরে শহরতলিতে জনসভার আয়োজন করেছি। কেননা আমরা দেখেছি সরকারি ওয়ার্কিং ডেতে যদি সমাবেশ করা হলে জনভোগান্তির সৃষ্টি হয়। আমরা জনগণের রাজনীতি করি, সে কারণে চাই না মানুষ কষ্ট পাক। সেই কারণে শহরের কেন্দ্রবিন্দু ছেড়ে বাইরে এই প্রোগ্রামের আয়োজন। সংবাদ সম্মেলনে নেতারা জানান, আরেকটি কারণ হচ্ছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ও টাউন হল মাঠে যে জনসমাগম হয়, আশা করা যায় তার চেয়ে বেশি সংখ্যক মানুষ তারেক রহমানের জনসভায় সামিল হবেন। যশোরবাসী হয়তো একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, আমরা যশোরবাসীর প্রাণের দাবিগুলো জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত আকারে দলের প্রধানকে দেব। সেখানে ভবদহ সমস্যা, যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বিভিন্ন দাবি প্রাধান্য দেওয়া হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দীর্ঘদিন নির্বাসনে থাকার পর দেশে ফিরে আসা নেতার যশোর আগমনকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। শনিবার বিকাল থেকে পাড়া মহল্লায় দলের পক্ষে তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হচ্ছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ সফল করতে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক সভা ও প্রস্তুতি সভা চলছে। মাঠ পর্যায়ে পোস্টার, মাইকিং সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই জনসভা যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনে দলকে আরও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, যশোরে তারেক রহমানের প্রথম আগমনের বার্তা পেয়ে কর্মীদের মনে একটা অন্যরকম আনন্দ, উদ্দীপনা কাজ করছে। আমাদের নেতাকর্মীরা এই সভা সফল করার লক্ষ্যে যেই যার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নেতার যশোরে আগমন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝেও নতুন আশা জাগিয়েছে। প্রিয় নেতা তারেক রহমানের আগমনকে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে যশোরবাসীর। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভা উপলক্ষে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, আমরা জনসভাস্থল ভিজিট করেছি, জানতে পেরেছি তিনি হেলিকপ্টারে আসবেন। হেলিকপ্টার যেখানে নামবে সেখান থেকে শুরু করে জনসভাস্থল সব জায়গা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত, সোমবার 2 ফেব্রুয়ারি দুপুর 2টোর দিকে যশোর সদরের উপশহর কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি খুলনায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।